দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলে, নির্বাচন না হলে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে জাতি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানের খুঁটিনাটি উঠে এসেছে বইটিতে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা আছে। ফেব্রুয়ারিতে ভোট না হলে ফ্যাসিবাদ ফেরার সম্ভাবনা দেখছেন তিনি। বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো। উদারপন্থী রাজনীতির বদলে দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। এদিকে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ। এ সময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন। যে রোডম্যাপ গতকালকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আমি নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও মনে করি যে এটি একটি আপনার যুগোপযোগী খালি নয়, সময় উপযোগী এবং মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ। নির্বাচনী রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে দেশ গড়ার দায়িত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল 11:30টায় জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে তিনি বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপিও। নির্বাচিত সরকার এলে জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকবে উল্লেখ করে আমির খসরু বলেন, জনগণ যদি সমর্থন দেয় তাহলে প্রথম দিন থেকে পাশে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি, যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, এই প্রস্তুতি আমরা আগে ভাগে নিচ্ছি যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের মডেল। নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মন্তব্য করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। শুক্রবার সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার। অনুষ্ঠানে নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যাতে প্রফেশনালিজম এনশিওর হয়, নিউট্রালিটি এনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। দেন দেয়ার উইল বি অ্যাম্পল স্কোপ ফর এক্সারসাইজিং ডিসক্রিশন। মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রিসাইডিং অফিসারকে অ্যাপ্লাই করতে হবে। অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি স্মরণ করিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিত কাজ বা তথ্য পাচার করলে ছাড় দেওয়া হবে না। ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু, এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়।
আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাঠ পর্যায়ের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনে ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক ও বাস্তবতা বর্জিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রোডম্যাপ প্রকাশের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। এতে ভোটারদের আচরণবিধি, ভোটার প্রোটোকল বা বয়সসীমা নিয়ে কোনো দিক নির্দেশনা নেই। তিনি আরও বলেন, নির্বাচনী সহিংসতা ও অতিরিক্ত ব্যয়ের লাগাম টানার সুযোগ থাকলেও রোডম্যাপে সেসবের প্রতিফলন নেই। পরে 2026 সালে নির্বাচন সুষ্ঠু হলেও একতরফা হওয়ার আশঙ্কা প্রকাশ করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। প্রথম কথা হচ্ছে যে এবি পার্টি এই নির্বাচনের যে পথরেখা ঘোষণা করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই। আমরা বোধ করছি যে গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এবং পন্থা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হবে। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে আসামিদের হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন। সভায় যোগ দিলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। পরে ডিবিতে নেয়ার পর মোট 16 জনকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। আসামি করা হয় 16 জন সহ অজ্ঞাতদের। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ ৭১ প্রতিষ্ঠা হয়েছিল 5 আগস্ট। স্বৈরাচার পতনের দিনকে স্মরণ করেই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আসামিরা জড়ো হয়েছিল। তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এরা প্রত্যেকেই জ্ঞান পাপী, বুদ্ধিজীবী এবং সাবেক স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার আমলে সুবিধাভোগী। আসামি পক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ অরাজনৈতিক সংগঠন আর এই ধরনের মামলা স্বাধীন মত প্রকাশের পরিপন্থী। কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। কারোর কোনো এখন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের 39 ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। লতিফ সিদ্দিকী কারো ওকালতনামাতে পর্যন্ত সাইন করে নাই। তিনি বলেছেন, এখানে আমি ন্যায় বিচার পাবো না, এখানে আমি কোনো সাইনও করব না। আসামিরা দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন বলে অভিযোগ করে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাতে এভারকেয়ার হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। পরে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হয় স্বাস্থ্য পরীক্ষা। রাত ১১টা ৪০ দিকে তিনি বাসায় ফেরেন। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বাসায় খালেদা জিয়ার চিকিৎসাধীন। এর আগে গত ২৩ জুলাই রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা করান বেগম খালেদা জিয়া। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৮০% নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। বৃহস্পতিবার এই সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ৯৩% সহকারী শিক্ষক পদে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রাখা হয়েছে। বাকি কোটার মধ্যে ৫% মুক্তিযোদ্ধা, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ১% শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য থাকছে। নতুন বিধিমালায় প্রধান শিক্ষকের ৮০% পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাচ্ছেন সহকারী শিক্ষকেরা। বাকি ২০% স্কুল প্রধানের নিয়োগ হবে সরাসরি।
আগের বিধিমালায় না থাকলেও নতুনটিতে শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে। নিয়োগ হবে উপজেলা ও থানা ভিত্তিক। ছুটির দিনে জুমার নামাজের পর প্রচার কার্যক্রম শুরু করেছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা। প্রচারপত্র বিলির পাশাপাশি কুশল বিনিময় করছেন। নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি কি করা হবে তাও তুলে ধরেছেন অনেক প্রার্থী। এবার ডাকসু নির্বাচনে মোট প্রার্থী 470 জন। প্রার্থীরা 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 44 ও জিএস পদে রয়েছেন 19 জন। গত মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষা ও গবেষণার সুস্থ পরিবেশ ফিরে আসে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলে অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী 11 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাওয়া হয়। এজন্য স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়। আগামী 11 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,919 জন শিক্ষার্থী। আওয়ামী লীগের 3 মেয়াদে 20টি সরকারি মেডিকেল অনুমোদন পেলেও শিক্ষক নিয়োগ হয়নি বললেই চলে। সংকট কাটাতে 7,500 সুপার নিউমারারি পদ সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার। তবে চিকিৎসক নেতারা বলছেন এগুলোয় আওয়ামী সমর্থকদের পদোন্নতির সুযোগ বেশি, কারণ বঞ্চিত বহু চিকিৎসক নতুন পদে আবেদন করতে পারবেন না। এজন্য সব সংগঠনের সঙ্গে আলোচনা করে তালিকা করার আহ্বান তাদের। 15.5 বছরের শাসনামলে বিভিন্ন শহরে প্রায় 20টি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয় আওয়ামী লীগ সরকার। এসবের বেশিরভাগেরই শিক্ষা কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ছিল খোদ শিক্ষার্থীদের। দীর্ঘ সময় ধরে অবকাঠামোই ছিল না দু একটি মেডিকেলের। এছাড়া 2013 সালের রেকর্ড 11টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছিল। শিক্ষক সংকটে এসব মেডিকেলের শিক্ষা কার্যক্রম এখনও স্থবির প্রায়। বিশেষ করে ফরেনসিক মেডিসিন, অ্যানেস্থেশিয়ার মতো বিষয়ে এই সংকট সবচেয়ে বেশি। সমাধান হিসেবে জুনিয়র কনসালটেন্ট, সহকারী, সহযোগী ও অধ্যাপকের সুপার নিউমারারি পদ সৃষ্টি করেছে সরকার। একটা বড় আবেদনকারীর সংখ্যা আছে যারা আসলে তারা মনে করছেন যে তারা পদোন্নতির উপযুক্ত, তারা পদোন্নতি নানাবিধ কারণে পান নাই, কিন্তু আমাদের শূন্য পদ নাই। এই যে যারা পদোন্নতি প্রার্থী আছেন কিন্তু শূন্য পদ নাই, তাদের এই আবেদনগুলোকে বিবেচনায় নিয়ে সরকার পদোন্নতির নিয়েছেন। ইনফ্যাক্ট এটার সংখ্যা কিন্তু আসলে 7,000-এর উপরে। পেশাজীবীরা বলছেন ঢালাও পদোন্নতির সুবিধা বাগিয়ে নেবে আওয়ামী লীগ সমর্থক ও সুবিধাভোগীরাই। কারণ 15 বছরে বঞ্চিতরা নতুন পদে আবেদনের সুযোগই পাবেন না। যারা বিভিন্ন বৈষম্যের শিকার করে পদোন্নতি দিয়েছে তাদের অবশ্যই সেখান থেকে তাদের কম গুরুত্বপূর্ণ জায়গায় দিতে হবে। আর যারা বঞ্চিত হয়েছে গত 15 বছর তাদেরকে প্রমোশন দিয়ে, তাদের পদোন্নতি দিয়ে, তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তাদের সেই পর্যায়ে এনে তাদের পদায়ন করতে হবে। এমন কার্যক্রমের ক্ষেত্রে চিকিৎসক সংগঠনগুলোর সাথে সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন নেতারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনে নেওয়ার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার রাতে জেলা ডিবি পুলিশের একটি দল হত্যাসহ একাধিক মামলার আসামি সুমন শেখকে শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুইন এলাকা থেকে আটক করে। খবর পেয়ে সুমনের সহযোগীরা শ্রীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায়। এ সময় আহত হন 7 পুলিশ সদস্য। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সুমন শেখের বিরুদ্ধে হত্যাসহ অন্তত 15টি মামলা রয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল নেমেছে 2 দিনে। চলতি মাসের শুরুতে সময়কাল ছিল 4 থেকে 6 দিন। সম্প্রতি বন্দরে গাড়ি সংযোজন, টার্মিনাল সম্প্রসারণ সহ বেশ কিছু উদ্যোগের কারণে এমন উন্নতি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্দর ব্যবহারকারীরা বলছে এই ধারা অব্যাহত থাকলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। গত অর্থ বছরের শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, ঈদের দীর্ঘ ছুটিসহ নানা কারণে বন্দরের ইয়ার্ডে তৈরি হয় বিশাল পণ্যজট, যার প্রভাব পড়ে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ প্রবেশেও। সে সময় চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বেড়ে দাঁড়ায় প্রায় 6 দিন। তবে চলতি অর্থ বছরের শুরু থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বন্দরের পণ্য খালাস ও জাহাজীকরণ কার্যক্রম। চলতি সপ্তাহে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দাঁড়িয়েছে 2 দিন। এতে বহির্নোঙরে কমেছে জাহাজের সংখ্যাও। গত বছরের আগস্টে বহির্নোঙরে অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল গড়ে 14টি। এবছরের আগস্টে এই সংখ্যা 3 থেকে 4টিতে নেমে এসেছে। বন্দরের অভ্যন্তরে যে মালামালগুলো খুলে ডেলিভারি হয় সেগুলা যেন বাইরে ডিপুতে হয় সে ব্যাপারে আমরা কাস্টমসের কাছে চিঠি লিখেছি বিভিন্ন সময়ে। ডেলিভারির বিষয়টা যদি বাইরে থেকে করতে পারি অবডক থেকে, তাহলে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যে সক্ষমতাটা আরও বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দরে পণ্য উঠানামায় গতি বজায় রাখতে কৌশলী সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। ছোট জাহাজে পণ্য পরিবহনের চেয়ে বড় জাহাজকে উৎসাহিত করতে হবে। বন্দরকে ক্যালকুলেট করতে হবে খুবই মেথডিক্যালি, আমার কয়টা জাহাজে বার্থিংয়ে আছে, কয়টা ওয়েটিংয়ে আছে, পথে কয়টা আছে এবং এখানে কয়টা লাগবে এবং ক্যাপাসিটি কী আছে, এটা ক্যালকুলেট করে তাকে যৌক্তিকভাবে জাহাজের সংখ্যা নির্ধারণ করতে হবে। গড় অবস্থানের সময় কমলে বিশ্বে বন্দরের সুনাম আরও বাড়বে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। অনেক সময় দেখা যায় যে আমাদের যে জোয়ার ভাটার যে একটা মাঝখানে যে একটা দীর্ঘ সময়, অনেক সময় জাহাজগুলো কিন্তু তার কাজ শেষ করে অলস সময় বসে থাকতে হয় আবার জোয়ারের জন্য, সেই সময় তাকে আবার জাহাজ বের করতে হবে। বা আমরা যে নতুনভাবে যে আমরা চিন্তাভাবনা করি সেই চিন্তাভাবনার মধ্যে কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো আনতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 59,000 একক। কয়েকটি ইয়ার্ড সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে বন্দরের এই ধারণ ক্ষমতা 62,000-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সপ্তাহের ব্যবধানে রাজধানী বাজারে বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। স্বস্তি নেই সবজির বাজারেও। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও এখনও বেশিরভাগ সবজির কেজি 80 টাকার উপরে। এদিকে ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ভোগান্তি বাড়িয়েছে সীমিত আয়ের মানুষের। বাজারে এলেই বাড়ছে তাদের কপালের ভাঁজ। সপ্তাহের ব্যবধানে আটা ও ময়দার কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। 2 কেজির প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে 120 আর ময়দা 130 টাকায়। দেশি মসুরের কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। 40 টাকার আটা, হ্যাঁ 50, 40 টাকার আটা 50 টাকা। 10 টাকা দিয়ে কিনা খেতে আমাদের কষ্ট হয়ে যায়। সাপ্লাইটা কম, ওদের সাপ্লাই কম, এই জন্য ওরা দামটা বাড়তি। আমদানি কোম্পানির আটার দাম বাড়াই দিচ্ছে আর কি। গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 টাকার মতো কমলেও এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। ঢেঁড়স, ঝিঙ্গা, বরবটি, পটল কেজি 80 থেকে 100 টাকা। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, চলে গেছে অলরেডি। মানুষ যারা 1 কেজি কেনা দরকার তারা আধা কেজি কিনছে। মোটামুটি গত সপ্তাহে এই সপ্তাহে একটু কমছে। আমদানির খবরে মিনিকেট ও স্বর্ণা চালের কেজিতে কমেছে 1 টাকার মতো। তবে সরু চালের দাম এখনও বেশি। তদারকি করলে পরে সিন্ডিকেট থাকবে না। মধ্যবিত্ত যারা, এদের জন্য সার্ভাইভ করা খুবই টাফ। বাজার সিন্ডিকেটটা যে ছিল এটা এখনো রয়ে গেছে, এটা এখনো ভাঙতে পারে নাই কেউ। বাজারটা বাড়বে না, এখন বাড়ার থেকে একটু রক্ষা, ইনশাল্লাহ একটু রক্ষা হয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম না বাড়লেও কেজিতে 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। তবে 10 টাকা কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাইরের বাজারে সবজির দাম কিছুটা কমেছে। এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। চট্টগ্রামে বিভিন্ন সবজির দাম কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে। টমেটো 30 টাকা কমে প্রতি কেজি 120 টাকা, 20 টাকা কমে বেগুন 100 টাকা, বরবটি 80 এবং পটল 60 টাকায় বিক্রি হচ্ছে। বরিশালে সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। কই মাছ 200 টাকা কেজি, পাবদা 280 টাকা এবং পাঙ্গাস 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও ইলিশের দাম কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। রাজশাহীতে ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে 170 টাকা এবং সোনালী মুরগি 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডজনে 6 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 132 টাকায়। খুলনার বাজারে কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। লাউ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়।
সরবরাহ বাড়ায় সবজির দাম আগের চেয়ে কমেছে বলে জানান বিক্রেতারা। বাজার এটা আজকে অনেকটাই কম আছে, তবে যদি আকাশ পরিস্থিতি ভালো হয়ে যায় তাহলে আমার মনে হয় আরো কিছু কমতে পারে। সব শ্রেণীর মানুষের প্রয়োজনে সবজির দাম আরো কম হলে সবাই এখানে উপকৃত হবে। সরকার এবং কর্তৃপক্ষের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, এ বিষয়ে তারা যেন একটু পদক্ষেপ নেয় এবং বাজার মনিটরিং এর ব্যবস্থা করে। এই সপ্তাহে 5 থেকে 10 টাকা পার কেজিতে কমছে এবং এই বর্ষা কমে গেছে, আস্তে আস্তে এখন সবজি নতুন বেড়ে যাবে, দাম আরো কমে যাবে। দেশে গত 10 বছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে প্রায় 3 গুণ। 2021-22 অর্থ বছরে যেখানে ঋণ পরিশোধ হয়েছিল $2 বিলিয়ন, গেল অর্থ বছরে তা ছাড়িয়েছে $5 বিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে জুলাই মাসে বিদেশি ঋণের কিস্তি শোধ হয়েছে $20 কোটি। এর মধ্যে সুদের পরিমাণই বেশি। গত 1 বছরে সুদ পরিশোধের চাপ দ্বিগুণ হয়েছে। সরকারি তথ্য বলছে জুলাই মাসে সব মিলিয়ে $66 লাখ সুদ পরিশোধ করতে হয়েছে। অর্থনীতিবিদদের মতে বৈদেশিক ঋণ পরিশোধে চাপ আরও বাড়তে পারে সরকারের ওপর। বিশেষ করে আগামী বছরগুলোতে প্রকল্প ভিত্তিক ঋণের কিস্তি একত্রে দেয়া লাগবে সরকারকে। ঋণ পরিশোধে চাপ বাড়ায় বৈদেশিক মুদ্রা সংকট দেখা দিতে পারে এমন শঙ্কা সংশ্লিষ্টদের। ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা। দিনের পর দিন জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। ফলে আর্থিক সংকটে দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। অল্প কিছু মাছ ধরা পড়লেও সেগুলোর দাম আকাশ ছোঁয়া। ফলে সাধারণ ক্রেতার পক্ষে কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ভরা মৌসুমেও সাগর নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশের দেখা নেই। মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। ইলিশ ধরা না পড়ায় ব্যবসায়ী, আড়তদার, শ্রমিক, কর্মচারী সবার মধ্যেই হতাশা। যা ধরা পড়ছে তা দিয়ে জ্বালানি খরচ ও শ্রমিকের মজুরি মেটানোই কষ্টকর। ভরা মৌসুমে এর আগে কখনো ইলিশের এমন আকাল দেখেননি জেলেরা। ক্রেতারাও চড়া দামে ইলিশ না কিনতে পেরে হতাশ। কেনার মতো আমাদের সামর্থ্য নাই। এক ফোন মাছ আগে আসছিল 80,000 টাকা, এখন 3 লক্ষ টাকা মাছের দাম। যে সময়টা সামনের দিকে আছে, এই সময় থেকে মাছ হবে কিনা সেটাও আল্লাহ পাকে ভালো জানে। দেশে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তার 3 ভাগের 1 ভাগ আসে ভোলা থেকে। কিন্তু এবছর ইলিশ না পাওয়ায় আর্থিক সংকটে জেলেরা। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমাদের এই সময় নদীতে মাছ থাকে, কিন্তু এই বছর নাই। এখন দেখা গেছে সরকারের মাধ্যমে যে অনুদানটা আসে, এই অনুদানটা দেখা গেছে জেলেরা যদি পাইতো তাহলে ভালো হইতো। মৎস্য বিভাগ বলছে সাগরের মুখে শতাধিক ডুবোচর রয়েছে। এজন্য ইলিশ মেঘনার মোহনায় ঢুকতে না পারায় নদীতে মাছের পরিমাণ কম। তবে পানি বাড়লে মাছ পাওয়ার আশা মৎস্য কর্মকর্তাদের। শতাধিক ডুবোচরে এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু যে গভীরতাটা এটা কিন্তু কমেছে। এই কমার কারণে কিন্তু ইলিশ মাছটা উপরের দিকে মাইগ্রেট করতে পারে না। অন্য সময় দেখা যাচ্ছে জুন মাসে মাছটা আসতো, কিন্তু এখন আরো পানি না বাড়লে মাছটা আসতে পারে না। 2024-25 অর্থ বছরে ভোলা জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,82,000 মেট্রিক টন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কারের অভাবে বেহাল লক্ষ্মীপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার 40 কিলোমিটার সড়ক। খানাখন্দের কারণে যানবাহন নষ্ট হওয়া ছাড়াও প্রায় ঘটছে দুর্ঘটনা। 3 বছরে সেখানে দুর্ঘটনায় শতাধিক মৃত্যু ও 5 শতাধিক আহত হয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে এরই মধ্যে 377 কোটি টাকার 4 লেন প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। লক্ষ্মীপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার আঞ্চলিক সড়কের চিত্র এটি। বেহাল দশায় চন্দ্রগঞ্জ থেকে রায়পুর ফরিদগঞ্জ পর্যন্ত প্রায় 40 কিলোমিটার সড়ক। গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার যানবাহন। মহাসড়কটি সবশেষ 8 বছর আগে মেরামত করা হয়। পরে সড়কটি ক্ষতিগ্রস্ত হলে দেয়া হয় ইটের সলিং। সময়ের সাথে সাথে যা পরিণত হয়েছে ধুলাবালিতে। গাড়ি চালকরা বলছেন 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 4 ঘন্টা। এছাড়া প্রায়ই গাড়ি নষ্ট হয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। নিম্নমানের ভিটামিন দিয়ে এই রাস্তাগুলো করা হয় বিদায় এগুলো নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি। আর নামমাত্র মেরামত করা হয় সেটাও সরের কিছু ইট দিয়ে। রাস্তার এরকম দুর্গত, আমরা ঠিক মতো গাড়ি চালাতে পারি না। আমাদের গাড়িটা বিভিন্ন জায়গায় যাত্রী নিয়ে পল্টি খাইয়ে পড়ে যায়। এবছরের ফেব্রুয়ারিতে 18 কিলোমিটার অংশ 4 লেন করতে 377 কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। তবে 7 মাসেও অগ্রগতি নেই। প্রকল্প বাস্তবায়নের দাবিতে নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। শূন্য অবস্থা, বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, মানুষ চলাচলে অনেক অসুবিধা, গাড়ি ঘোড়া দুর্ঘটনার শিকার হচ্ছে।
অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়ি বলতে যায়, পাবলিক ঠেলে উড়ান লাগে, যাত্রী নামাই করা লাগে। 4 লেন প্রকল্পের দরপত্র যাচাই বাছাই শেষে দ্রুত কাজ শুরুর আশা সড়ক বিভাগের। ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে, টেকনিক্যাল ইভ্যালুয়েশন ইতিমধ্যে পাঠানো হয়েছিল, আবার কিছু কোয়ারি দিয়েছিল। কোয়ারি সলভ করে গত 20 তারিখে, এই মাসের 20 তারিখে আবার আমাদের চিফ ইঞ্জিনিয়ারের কাছে এটা প্রেরণ করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ারের অনুমোদন দিলে আমরা ফাইন্যান্সিয়াল ওপেন করব। এটা অনুমোদন হওয়ার পরে আমরা কাজের দেশ প্রদান করব। দুর্ঘটনায় প্রাণহানি ও জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের 21 ভাগই শিশু। মোট মৃত্যুর প্রায় 17% শিশু রোগী। একে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। শিশুদের ডেঙ্গু চিকিৎসা সঠিকভাবে না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান কীটতত্ত্ববিদদের। 2024 সালে দেশে ডেঙ্গু আক্রান্তের মধ্যে শিশুদের সংখ্যা ছিল 17%, যাদের বয়স 15 বছর বা তারও কম। তবে চলতি বছর সে চিত্র ভিন্ন। 28 আগস্ট পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য মতে দেশে 30,376 জনের মধ্যে 6,402 জনই শিশু, যা মোট রোগীর 21%। অন্যদিকে মোট মৃত্যুর 17% শিশু। চিকিৎসকেরা বলছেন, শিশুরা ডেঙ্গু রোগের লক্ষণগুলো বুঝতে বা বলতে পারে না, তাই শরীরে প্লাটিলেট দ্রুত কমতে শুরু করে, হঠাৎ শকে চলে যায়। ডেঙ্গু শনাক্তে দেরি হলে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর, বড় জোর নভেম্বর পর্যন্ত এই সময়টাতে যখন জ্বর হবে তখন অবশ্যই প্রথম দিন আপনি দেখতে পারেন, দ্বিতীয় দিন দেখতে পারেন, তৃতীয় দিন ডাক্তারের শরণাপন্ন হন। আর যদি প্রথম দিন বা দ্বিতীয় দিনেও বাচ্চার ওই যে ডেঞ্জার সাইনগুলো বললাম, পেটে ব্যথা থাকে, অনেক বমি থাকে, বাচ্চার ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, বাচ্চাটা কেমন যেন নেতিয়ে পড়ছে, এই ডেঞ্জার সাইনগুলো থাকে, তাহলে তার আগেই চিকিৎসকের শরণাপন্ন হন। সামনের দিনগুলোতে ডেঙ্গু বাড়তে পারে এমন শঙ্কা জানিয়ে প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান কীটতত্ত্ববিদদের। লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টই করতে হবে। এ কাজে নগরবাসী বা নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে। তার নিজের বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়, কারণ পানি জমা হলেই সেখানে এডিস মশা ডিম পারবে এবং সেখান থেকে এডিস মশা প্রজনন হবে এবং সেই এডিস মশা আপনার এবং আপনার পরিবারকে আক্রান্ত করবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রাত এবং দিনে যে কোনো সময় ঘুমালে শিশুকে মশারিতে রাখতে হবে। অন্য সময় পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ তাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে 8 বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আলেকজান্ডার মেঘনার তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল 11টার দিকে মেঘনা নদীর আলেকজান্ডার বেড়িবাঁধের ওপর স্থানীয়রা শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসতে পারে উল্লেখ করে পুলিশ বলছে, শিশুটির পরিচয় নিশ্চিতে কাজ চলছে। ছুটির দিনে জুমার নামাজের পর প্রচার কার্যক্রম শুরু করেছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ছুটির দিনে ডাকসু নির্বাচনের প্রচারণা কেমন চলছে? প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। দেখুন, শুক্রবার আসলে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচনের যে প্রচারণা ডাকসু সেটি শুরু হয় জুমার নামাজের পর থেকে, এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আজকে সেটাই দেখতে পেয়েছি। আজকে যদি আমরা একটু বলতে চাই যে আমরা সকাল থেকে বিভিন্ন হলগুলোতে যাচ্ছিলাম এবং হলগুলোতে দেখতে পাচ্ছিলাম হলের যারা ভিপি প্রার্থী রয়েছে বা হলের অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছিলেন। আমরা জসিমউদ্দিন হলের কথা যদি বলি বা আমরা যদি বিজয় 71 হলের কথা বলি বা অন্যান্য যে হলগুলো রয়েছে সেগুলোতে আমরা যখন গিয়েছিলাম আমরা কিন্তু দেখছিলাম যে আসলে ভিপি প্রার্থী বা জিএস প্রার্থী যারা রয়েছে হলের তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। তবে মূল যে প্রচারণার কার্যক্রমটি সেটি কিন্তু আসলে শুরু হয়েছে জুমার নামাজের পর থেকে। আমরা এই মুহূর্তে বিজয় 71 হলের সামনে আছি। আপনি জানেন যে বিজয় 71 হলে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী অর্থাৎ আবিদুল ইসলাম তিনি কিন্তু এই হলের থাকেন এবং এই হলে
তিনি যে তার যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু জুমার নামাজের পরে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই আব্দুল ইসলাম আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং তখন তিনি কিন্তু কিছু অভিযোগ তুলছিলেন। তিনি বলছিলেন যে আসলে অনলাইন প্ল্যাটফর্মে তাদের যারা প্রার্থী রয়েছে, অর্থাৎ ছাত্রদলের যেই যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বা তাদের আইডি হ্যাক করার মতো ঘটনাও ঘটছে বলে কিন্তু তিনি অভিযোগ তুলেছেন। এবং তিনি বলছেন যে সেই ক্ষেত্রে প্রশাসন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা হওয়ার কথা, সেই বিষয়ে তারা আসলে যথেষ্ট পরিমাণে উদ্যোগী নয়, তেমন অভিযোগও কিন্তু তিনি তুলছেন। তারপরে তিনি বলছেন যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এখন পর্যন্ত তারা সুষ্ঠু যে পরিবেশ সেটি পাবে এবং সুন্দর একটি নির্বাচন হবে, সেই প্রত্যাশাও কিন্তু তারা জানাচ্ছেন। আমরা অন্যান্য যে হলের ভিপি ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে আসলে তারা যদি নির্বাচিত হতে পারেন তারা কি করবেন, বর্তমান পরিস্থিতি কি এবং তারা কোন জায়গায় হলের পরিস্থিতি নিতে চায়, সেই বিষয়গুলো নেই তারা হলের যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে তাদের যে রেজুলেশন, সেই রেজুলেশনগুলো তুলে ধরছেন। এবং আমরা এখন পর্যন্ত কিন্তু দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই হলের যে অব্যবস্থাপনা বা হলের যে নিম্নমানের খাবার, এই ধরনের যে অভিযোগগুলো থাকে, সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু ভিপি প্রার্থী বা জিএস প্রার্থী যারা ক্যান্ডিডেট রয়েছে, প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু সরব রয়েছে এবং সেই বিষয়গুলো নেই শিক্ষার্থীদের কাছে বারবার যাচ্ছেন। এখন পর্যন্ত শিবিরের যে কার্যক্রম, অর্থাৎ শিবিরের পক্ষ থেকে যে প্রচারণার কার্যক্রম, লিফলেট বিতরণের কার্যক্রম, সেটি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে তারাও জুমার নামাজের পরপরই শুরু করার কথা রয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। পরবর্তী বুলেটিনে হয়তো অন্য আরো কিছু তথ্য আমি আপনাকে জানাতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা কবির সর্দার হত্যার একদিন পর হত্যা মামলার আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাতবরকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা আলমাসের মরদেহ শনাক্ত করে। এর আগে বুধবার মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির সর্দার। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আলমাস। কবির হত্যার ঘটনায় আলমাস সহ 20 জনের বিরুদ্ধে বৃহস্পতিবার হত্যা মামলা করে নিহতের পরিবার। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।